2002 সালে পশ্চিমবঙ্গে শেষবারের মতো এসআইআর হয়েছিল, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। এই নিবিড় সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশনের এখতিয়ার আছে যে নির্বাচন কমিশনের যে অ্যাডমিনিস্ট্রেশনের যে লোকগুলো আছে তারা সঠিকভাবে সঠিক ব্যক্তিদের নাম ভোটার তালিকায় দিয়েছে কি না, সেই জায়গাতে দাঁড়িয়ে নির্বাচন কমিশন আবার একবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারে করেছে। পশ্চিমবঙ্গ করতে পারে বলে আশঙ্কা, হয়তো করার সম্ভাবনা আছে। এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন বেরোয়নি, হয়তো নোটিফিকেশন বেরোতে পারে। সেখানে জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভয়। ভারতবর্ষের পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যেটা আছে সেটাতে বলা আছে যে কে কে ভারতবর্ষের ভোটার হতে পারে। সেখানে দুটোই নিয়ম স্পষ্টভাবে লেখা আছে যে 18 বছর বয়সের মধ্যে হতে হবে কোনো ব্যক্তিকে এবং তাকে ভারতবর্ষের নাগরিক হতে হবে। তো ভারতবর্ষের যে কোনো নাগরিক যদি 18 বছরের উপরে বয়স হয় তাহলে সে ভোটার তালিকায় তার নাম থাকবে। এবার কোনো ব্যক্তির নাম দুটো জায়গাতে থাকবে না, কোনো মৃত ব্যক্তির নাম থাকবে না এবং 18 বছরের নিচেও যদি কোনো ব্যক্তি থাকে তার নামও থাকবে না। এই বিষয়গুলো একবার নিবিড়ভাবে নির্বাচন কমিশন খুঁটিয়ে দেখতে চায়। যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায় তাহলে তার নামটা বিয়োজন হবে। যদি নতুন করে 18 বছরের বেশি কোনো বয়সের নতুন ছেলে আসে তাহলে তার নাম সংযোজন হবে। তার সাথে সাথে 2002-এ যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল সেখানকার যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টের প্রত্যেকের নাম যারা জীবিত আছেন তাদের নাম থাকবে এবং তার সাথে সাথে তাদের ফ্যামিলিতে যে সকল ব্যক্তিদের জন্ম হয়েছে তাদের নামগুলোও যুক্ত হবে এবং তার সাথে সাথে যারা অনুপ্রবেশকারী এবং যারা অবৈধভাবে, আমরা রোহিঙ্গা বলতে পারি, এবং বিভিন্ন দেশ থেকে আসা অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে এই রাজ্যের ভোটার লিস্টে বা দেশের ভোটার লিস্টে নাম তুলেছে তাদের নাম নির্বাচন কমিশন তাদের নাগরিকত্ব বিচার করে সেই নামটা রাখবে কি না রাখবে সেই বিষয়ে বিচার বিশ্লেষণ করতে পারে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানি না কেন ভয় পাচ্ছে। এসআইআর নির্বাচন কমিশন এটা করাচ্ছে, এটা কোনো ভারত সরকার বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হচ্ছে না। ভারতবর্ষের নির্বাচন কমিশন এসআইআর করাবে, সেখানে সর্বদলীয় বৈঠক হয়তো হবে। ওনারও একটি রাজনৈতিক দল আছে, আমাদেরও একটি রাজনৈতিক দল আছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন মতামত দেওয়া হবে। সেই মতামতের ভিত্তির পরে নির্বাচন কমিশন যে নোটিফিকেশন জারি করবে, যেটা বলবে সেই অনুসারে এসআইআর হবে এবং সেই অনুসারে সবাইকে এসআইআর করাতে হবে এবং সবাইকে মানতে হবে। কিন্তু এইখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আমরা যখন বিহারে দেখেছি যে সরকারি কর্মচারী, অর্থাৎ এসআইআর করতে গেলে সরকারি কর্মচারী আর বুথ লেভেলে যারা আছেন কর্মী তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে হবে। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যদি দেখা যায় সরকারি কর্মচারী অর্থাৎ শাসক দলের যারা সরকারি কর্মচারী হচ্ছেন, অন্যদিকে যেটা দেখা যাচ্ছে বুথ লেভেলে যদি থাকে বিজেপির তরফ থেকে 50% 100% 50%, সেইখানে কতটা কার্যকারী হবে বলে মনে হচ্ছে তোমার? পশ্চিমবঙ্গে এসআইআর নির্বাচন কমিশন করবেন তার আগে, তার প্রক্রিয়া অনেক আগে থেকে হয়তো শুরু করেছে বলে আমাদের মনে হচ্ছে। তার ভিতরে একটা যেটা বিষয় হলো সেটা হলো বুথ লেভেল অফিসার বিএলও, যেটি পার্মানেন্ট এমপ্লয়িরা ছিল না। পশ্চিমবঙ্গ সরকার আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে এবং আরো কিছু কর্মচারী যারা তৃণমূল পরিবারের লোক তাদেরকে বিভিন্নভাবে বিএলও বানিয়ে রেখেছিল। এইবার কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ জারি করে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কোনো পার্মানেন্ট এমপ্লয়ি ছাড়া বিএলও হতে পারবে না। বুথ লেভেল অফিসার অর্থাৎ স্কুল শিক্ষক হতে পারে, ব্যাংকের কর্মী হতে পারে, এমনকি প্রাক্তন সেনা কর্তাদের নামও দিতে পারে। প্রাক্তন যে ব্যাংক কর্মী রিটায়ার করেছেন তার নামও দিতে পারে, কিন্তু যে পার্মানেন্ট এমপ্লয়ি ছিল বা পার্মানেন্ট এমপ্লয়ি বর্তমানে আছে তাদের নামই দিতে পারে। শুধু তাই নয়, তার সাথে সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে বুথ লেভেল একজন করে এজেন্ট থাকবে যারা বিএল এর সঙ্গে কাজ করবে। ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে 60,000-এর বেশি বুথে বিএলএ নিযুক্ত করেছে। খুব জলদি হয়তো সেই সংখ্যাটা 90% অধিক চলে যাবে এবং বাকি রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন ভাবে তারাও বিএলএ নিযুক্ত করছেন যারা
বিএলওর সঙ্গে কাজ করবেন এবং যেখানে আমরাও হয়তো বিএলএ আমাদের বাইরের বুথ থেকে আমরা বিএলও নিযুক্ত করব, আমরা সেখানে যাচ করাবো এবং তার সাথে সাথে আমরা সেই বুথ থেকে সেই ভোটার লিস্টগুলো আমরা চেক করব, যাচ করব, যাচ করার সঙ্গে সঙ্গে আমরা ডিডি অফিসে যারা ইলেকট্রাল রেজিস্টার অফিসাররা বসে তাদের কাছে কমপ্লেন করা থেকে শুরু করে ফর্ম 7 ফিল আপ করা থেকে শুরু করে আমরা রাজ্যের নির্বাচন কমিশনের যে দপ্তর আছে সেখান পর্যন্ত আমরা যাব। বিএলওর তাহলে ভূমিকাটা কিভাবে দেখছো, বিএলওর পজিশনটা কেমন? আমাদের রাজনৈতিক প্রত্যেকটা রাজনৈতিক দলের তরফ থেকে, আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় উনি ইতিমধ্যে রাজ্যের প্রত্যেকটা বিধানসভায় যে বিএলএ 1 অর্থাৎ বুথ লেভেল অফিসার 1 নিযুক্ত হবে সেই ব্যক্তিগুলোর নাম ফর্মের নিচে উনি সাইন করে নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছেন এবং পাঠিয়ে দেওয়ার পর সেখান থেকে যে বিএলএ 1 যারা বিধানসভা ভিত্তিক একজন করে নিযুক্ত হয়েছেন আমাদের দলের তরফ থেকে, তারা প্রতিটা বুথে বুথ ভিত্তিক একজন করে বিএলএ 2 নিযুক্ত করবেন, যারা সর্বক্ষণে সর্বসময়ের দলীয় কার্যকর্তা এবং পার্টির নেতা। তারা তাদের বুথের কোন ব্যক্তি মারা গেছে, কোন ব্যক্তির ভোট বিবাহ সংক্রান্ত বা ব্যবসায়িক সংক্রান্ত বা বিভিন্ন সূত্রে অন্য জায়গায় চলে গেছে এবং তার ভোটটা ট্রান্সফার হয়েছে, দুটি জায়গায় ভোট আছে, সেই সমস্ত তথ্য বিএলওর কাছে তুলে দেবে এবং যদি কোনো ডাউটফুল ভোটার থাকে, অনুপ্রবেশকারী কোনো ব্যক্তিকে যদি মনে হয় যে এই ব্যক্তি অবৈধভাবে রোহিঙ্গা এই বুথে এসে বসবাস করছে, তাহলে ভারতীয় জনতা পার্টির কর্মীরা দায়িত্ব নিয়ে, ভারতীয় জনতা পার্টির বিএলএ 2 যারা নিযুক্ত হবেন তারা দায়িত্ব নিয়ে বিএলওর কাছে কমপ্লেন করবেন। যদি সেই বিএলও কাজ না করেন তাহলে সেই বিএলওর বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে এবং ইলেকট্রাল রেজিস্টার অফিসার, ওসি ইলেকশন থেকে শুরু করে প্রদেশের যে সিইও আছে, চিফ ইলেকশন অফিসার, তার কাছে দেওয়া হবে। প্রয়োজন পড়লে ইসিআই এর কাছে যাওয়া হবে এবং কোনো অবৈধ ভোটার যাতে পশ্চিমবঙ্গের ভোটার না হতে পারে সেদিকে আমরা পুরো ভারতীয় জনতা পার্টি নিম্ন স্তর পর্যন্ত, গ্রাসরুট পর্যন্ত আমরা কাজ করব। আমরা চাই না যে কোনো অবৈধ ভোটারের ভোটে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের কোনো সরকার নির্বাচিত হোক এবং কোনো অবৈধ ভোটার যাতে আমাদের ট্যাক্সের টাকায় কোনো সুযোগ সুবিধা পায়।